হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রূপমস বায়ো ক্লাসেস। ঠিক, আজ আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশনের সম্বন্ধে আপডেট দেবো, যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের সবার জানার জন্য। দেখো, রিসেন্টলি কি হয়েছে যে গোটা বিশ্ব বা গোটা পৃথিবী একটা ডেঞ্জারাস ভাইরাসের দ্বারা আক্রান্ত হতে চলেছে, বা এরকম একটা তার প্রবাবিলিটি আছে, যার নাম কি এমপক্স ভাইরাস। তো আমি শুরু থেকে শুরু করি। দেখো, প্রথম হচ্ছে কি, এটা একটা বিপজ্জনক ডেঞ্জারাস ভাইরাস। ইভেন যদি আমি তোমাকে বলি যে যে কোভিড ভাইরাস ছিল, কোভিডের থেকেও এটা কি ছিল, মোর ডেঞ্জারাস। যেটা এখন পর্যন্ত 116টা কান্ট্রি মানে দেশের মধ্যে ইনক্লুডিং ইন্ডিয়া, মানে 116টা দেশ ইনক্লুডিং ইন্ডিয়াতে এখনো পাওয়া গেছে। ঠিক রিসেন্টলি কি হয়েছে, রিসেন্টলি হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে ডাইরেক্টর আছে ডক্টর টেড্রস কি বলেছেন, যে এটা একটা নেক্সট গ্লোবাল প্যান্ডেমিক হতে পারে, যেমন আমাদের কোভিড-19টা হয়েছিল। ঠিক, আচ্ছা স্যার, কোথায় মেইনলি এই ভাইরাসটা দেখা যাচ্ছে? এটা মেইনলি আফ্রিকার একটা জায়গা আছে যাকে বলে কি ডেমোগ্রাফিক রিপাবলিক অফ আফ্রিকা। ঠিক, সেই জায়গাতে মেইনলি কেনিয়াতে, মেইনলি একটা দেশের নাম কি, আফ্রিকা যে সেন্ট্রাল আফ্রিকা আছে তার একটা দেশ হচ্ছে কি কেনিয়া। এই কেনিয়াতে প্রথম এমপক্স ভাইরাসটার শুরু হয়েছিল। কেনিয়াতে কি হয়েছিল, প্রথম এমপক্স ভাইরাসটা শুরু হয়েছিল, যেটা প্রথম 2022 সালে ইন্ডিয়া মানে ভারতবর্ষে এসেছিল। সেই সময় মাত্র 25 জনকে, এখন শুনে মনে হচ্ছে মাত্র, স্যার আপনি মাত্র বলছেন, কিন্তু পরে ডেঞ্জারাস হয়ে যাবে। দেখো, মাত্র 25 জনকে 2022 সালে এফেক্ট করেছিল, যাদের মধ্যে একটা স্টুডেন্টও ছিল এবং সে মারা গেছিল। এবং সেই স্টুডেন্টেরই প্রথম কি হয়েছিল, এমপক্স ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়েছিল। সে সৌদি আরবিয়া থেকে ইন্ডিয়াতে এসেছিল। ঠিক, এটা 2022 সালের গল্প। তো 2022 সালে যে ভেরিয়েন্টটা ছিল এমপক্সের, যাকে বলছি আমি ভেরিয়েন্ট, কি বলছি আমি, ভেরিয়েন্ট ঠিক 2, আমি নাম দিলাম ভেরিয়েন্ট 2। তো এই যে ভেরিয়েন্ট 2 যেটা ছিল, সেটা কি ছিল, লেস এফেক্টিভ, মানে আমাদের হিউম্যান বডিতে ওদের যে নিজস্ব কার্যক্ষমতা সেটা কম শো করতো। এবার ভাইরাস কি করে, আমি একটু ছোট্ট করে বলে দিই আগে, ভাইরাস কি করে, ভাইরাসের অ্যাকর্ডিং টু সিচুয়েশন, অ্যাকর্ডিং টু ক্লাইমেট ওরা ভেরিয়েন্ট চেঞ্জ করে, যাতে করে বেশি থেকে বেশি পরিমাণে কি করতে পারে, অ্যাটাকটা করতে পারে, সিভিয়ার অ্যাটাক করতে পারে। তো একটা ভাইরাস প্রথমে কোন একটা পার্সনের মধ্যে ঢোকে। ঠিক, যদি আমি হিউম্যানের কথা বলি, হিউম্যানের মধ্যে ঢুকলো, সেখানে 2 থেকে 3 বছর থাকবে। তারপরে কি করবে, ও নিজেকে মিউটেশন করবে। ভাইরাস নিজের মধ্যে কি করবে, মিউটেশন করবে, একটা প্রপার নিজের স্ট্রেইন বানাবে। স্ট্রেইন মানে টাইপ, নিজের একটা ভাইরাসের পার্টিকুলার টাইপ বানাবে, যেটা বেশি থেকে বেশিরভাগ মানুষকে অ্যাটাক করতে পারবে। তো যে টাইমের মধ্যে মানুষের মধ্যে তো আছে কিন্তু নিজেকে প্রকাশ ঘটাচ্ছে না, তাকে বলে কি, ইনকিউবেশন পিরিয়ড। যেটা হয় কত, 2 থেকে 3 বছরের মধ্যে হয়। ইনকিউবেট বলে এটাকে, ইনকিউবেট পিরিয়ড বলে বা ইনকিউবেশন বলে। ঠিক, যখন ইনকিউবেশনে থাকবে তখন সে কি করছে, নিজেকে মিউটেশন করছে, আর নিজের একটা স্ট্রং পোর্টফোলিও যেমন হয় ঠিক তেমনি স্ট্রং কি বানাচ্ছে, একটা ভেরিয়েন্ট বানাচ্ছে, যেটা মানুষকে বেশিরভাগ অ্যাটাক করতে পারবে। আচ্ছা, তো 2022-এ যেটা হয়েছিল, যেখানে মাত্র 25 জন ইন্ডিয়ান এফেক্টেড হয়েছিল বাই এ স্টুডেন্ট, যেটা যে কি করেছিল, সৌদি আরবিয়া থেকে এসেছিল ইন্ডিয়াতে। ঠিক, তো তার মাধ্যমে মাত্র 25 জন এফেক্টেড হয়েছিল। কিন্তু রিসেন্টলি 2024-এ নতুন একটা ভেরিয়েন্ট এসেছে সেম ভাইরাসের, ইনকিউবেশনের মাধ্যমে। মানে সেই ভাইরাসটা ইনকিউবেশন করে, মিউটেশন করে নিজের এমন একটা ভেরিয়েন্ট বানিয়েছে 2024-এ, এবং অ্যাটাক করেছে হিউম্যান পিপলের মধ্যে, যাতে করে জিনিসটা বেশি পরিমাণে ছড়িয়ে যায়। ঠিক, নেক্সট দেখো, এখন মেনলি কোথায় হচ্ছে, যে ইউরোপ বা ওয়েস্ট এশিয়ান যে কান্ট্রি গুলো আছে, ইউরোপে আছে বা ওয়েস্ট এশিয়ান কান্ট্রি, এগুলো বেশি এখন কি আছে, এই এমপক্স ভাইরাস দ্বারা আক্রান্তের সম্ভাবনা সব থেকে বেশি। দেখো, আমাদের যদি কোভিড এর কথা বলি, তো কোভিড এর যদি 100 জনের হতো, তাহলে ধরে নাও 10 জন মারা যেত। ঠিক, যদি আমি কোভিড এর কথা বলি, আমি আরো ইজি করে বোঝাচ্ছি। যদি কোভিড এর কথা বলি, আমি ধরো 100 জন কোভিড এর দ্বারা অ্যাটাক হয়ে গেছে, তাহলে ধরে নাও একজন মারা গেল। ঠিক, তাহলে পার্সেন্টেজ কত মারা যাওয়ার, 1%। বাট এই ভাইরাস যদি কারো অ্যাটাক করে, তাহলে 100 জনকে অ্যাটাক করলে তার মধ্যে 10 জন মারা যাবে। তার মানে কি, 10% ফ্যাটাল রেট। তার মানে মারা যাওয়ার রেটটা কি, অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু কোভিড এর থেকে। ওই জন্য এটাকে আমি কি বলবো, 10 টাইমস মোর পাওয়ারফুল দেন করোনা ভাইরাস। এটা করোনা ভাইরাসের থেকে কি 10 টাইমস মোর পাওয়ারফুল। দেখো, রিসেন্টলি কি করেছে, যেহেতু ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ ট্যুরিজম এই ব্যাপারটা সম্বন্ধে জানতে পেরেছে, তারা হেলথ মিনিস্টারের সাথে কি করেছে, একটা কমিটি বৈঠক করেছিল মেবি 14th অফ আগস্টে, দিয়ে ওরা কি করেছিল, কিছু কিছু হসপিটাল, কারণ দিল্লির মধ্যে, কেন দিল্লির মধ্যে স্যার, কারণ দিল্লির মধ্যে সব থেকে আন্তর্জাতিক বিমানবন্দর আছে, ইন্টারন্যাশনাল ফ্লাইট আছে, যত ইন্টারন্যাশনাল ফ্লাইট সব থেকে বেশি দিল্লির মধ্যে হয়ে যায়। ঠিক, তো
তো দিল্লি থেকে সব বাইরের প্যাসেঞ্জার ভিতরে আসছে, ইন্ডিয়াতে আসছে। তো এবার দিল্লিতে স্প্রেড হওয়ার চান্সটা বেশি, যার জন্য দিল্লির 3টে হসপিটাল, একটা হচ্ছে কি রাম মনোহর লোহিয়া মেডিকেল কলেজ বা হসপিটাল, একটা হচ্ছে কি সফদারগঞ্জ হসপিটাল, নাম সবাই শুনে থাকবা, আর একটা হচ্ছে লেডি হার্ডিং হসপিটাল। এই 3টে হসপিটালকে স্ট্যান্ড বাই নিয়েছে যে হেলথ মিনিস্টার, যাতে করে তারা যেন আগে থেকে প্রিকশন নিয়ে থাকে যদি এমপক্সের অ্যাটাকটা বাড়ে 2024-এ। এতটা হলো। নেক্সট হচ্ছে কি, আমি তোমাকে বললাম যখনই কোনো ভাইরাস প্রথমে অ্যাটাক করবে তখন তার ভেরিয়েন্টটা অতগুলো মানুষের মধ্যে এফেক্ট হতে পারে না, কিন্তু ও মানুষের মধ্যেই থেকে যায়। এবার থেকে গিয়ে কি করবে, নিজেকে মডিফাই করবে মিউটেশনের মাধ্যমে, যে নিজের এমন একটা রূপ বানানোর চেষ্টা করবে, এমন একটা ভেরিয়েন্ট বা স্ট্রেন বানানোর চেষ্টা করবে যেটা ম্যাক্সিমাম পিপলকে কি করবে, অ্যাটাক করতে পারবে। ঠিক, তো এই যে পিরিয়ডটাকে বলে কি ইনকিউবেশন পিরিয়ড। তো 2022 সালে অ্যাটাক করেছিল, তখন অল্প কিছু মানুষকে অ্যাটাক করেছিল, যাদের মধ্যে একজন মারাও গেছিল। এইবার 2024-এ যে নতুন ভেরিয়েন্টটা এসছে সেটা কি হচ্ছে, মোর পাওয়ারফুল আর মোর ডেঞ্জারাস টু আস। ঠিক, প্রথমে 2022-এ যেটা ছিল তাকে আমি বলবো কি ভেরিয়েন্ট 2, যেটা এখন আসছে তাকে আমি বলবো কি ভেরিয়েন্ট 1 হয়ে গেছে। যেটা এখন আসছে তাকে বলছি ভেরিয়েন্ট 1, একে ক্লেডো বলে। ভেরিয়েন্ট 1 কে কি বলে, ক্লেড 1। আর যেটা আগে 2022-এ এসেছিল তাকে কি বলছিল, ক্লেড 2 বা ভেরিয়েন্ট 2 হয়েছে। এবার দেখো আমাদের জন্য কোনটা তাহলে ডেঞ্জারাস হলো, ভেরিয়েন্ট 2টা আগে এসছে বা ক্লেড 2 আগে এসছে, তাহলে ডেঞ্জারাস কে ক্লেড 2 বা ভেরিয়েন্ট 2। এতটা হয়ে গেছে। এবার দেখো নেক্সট হচ্ছে কি, যে নিউ স্ট্রং ভেরিয়েশন উইল কাম। তোমাকে বললাম যে নতুন একটা ভেরিয়েশন ভাইরাস এসেছে যেটা কি করতে পারে, গ্লোবাল প্যান্ডেমিক করতে পারে, গ্লোবাল প্যান্ডেমিক করতে পারে। এই যে ক্লেড 1 বা ক্লেড 2 আমি বললাম, মানে ভেরিয়েন্ট 1 বা ভেরিয়েন্ট 2, যদি কারো ভেরিয়েন্ট 2 হয়েছিল 2022-এ, সে মেবি সার্ভাইভ করতে পারবে। বাট যদি কারো ক্লেড 2 বা ভেরিয়েন্ট 2 হয়ে যায়, তাহলে তার সার্ভাইভ করার চান্স অনেকটাই কম। তার মানে কি ক্লেড 1 যেটা 2024-এ স্প্রেড হচ্ছে বা হওয়ার প্রবাবিলিটি আছে, সেটা কি হচ্ছে, মোর পাওয়ারফুল বা মোর ফার্টাইল টু হিউম্যান। ঠিক, নেক্সট দেখো কি বলেছে, কিভাবে ভাইরাসটা তৈরি হলো, একটা গল্প আছে এর মধ্যে। আমি যখন এই ব্যাপারটা রিসার্চ করলাম তখন জিনিসটা পড়লাম যে 1958-এ ডেনমার্কে কোনো একটা পোলিও ভাইরাসের টেস্ট হচ্ছিল। ঠিক, সেইখানে পোলিও ভাইরাসের টেস্টের জন্য কিছু মাঙ্কিকে ইম্পোর্টেড করায়। কোথা থেকে করায়, সিঙ্গাপুর থেকে। তো ওই যে সিঙ্গাপুর থেকে ইম্পোর্টেড করালো পোলিও ভাইরাসটাকে মানে টেস্ট করার জন্য, তো ওই কিছু মাঙ্কির গায়ে কিছু স্কিনের উপরে সাদা সাদা চামড়া, যেমন হয় না ল্যাশন, মানে স্কিন লেশন। ঠিক, গুটি গুটি খসখসা চামড়া ওই রকম ছিল কার মধ্যে, ওই কিছু একটা মাঙ্কির মধ্যে। তো প্রথম সেখান থেকে এমপক্স ভাইরাসের কি হলো, অরিজিন বা শুরু হলো। ঠিক হলো। আচ্ছা, এবার দেখো ওই এমপক্স ভাইরাসকে এমপক্স কেন বলছে, কারণ ওটা মাঙ্কির দেহে প্রথম পাওয়া গেছিল বলে এম ফর মাঙ্কি। আর ওর যা সিমটম সেটা একটা পক্স ভাইরাসের সিমটমের মতো। পক্সে কি হয়, আমাদের বডি, দেখো আমি একটা জিনিস বলে দিই আগে, আমাদের বডি যদি কোনো জায়গায় স্কিনে সাদা সাদা হয়ে যায়, ঠিক, কোন জায়গায় সাদা সাদা হয়ে গেল, তাকে কি বলছে, ম্যাকিউলস। কি বলছে, ম্যাকিউলস। এবার ওই সাদা সাদা হলো, তার ওটা ফুলে গেল আর ওর মধ্যে জল ঢুকে গেল, তখন তাকে কি নামে গেল, ভেস্টিউলস। তাহলে ম্যাকিউলস কি, সাদা সাদা র্যাশ যেটাকে বলে, পাতি বাংলায় র্যাশ বলে। ঠিক, তো সাদা সাদা র্যাশ হলো ম্যাকিউলস, ওর মধ্যে ফ্লুইড জমলো। ঠিক, ওকে কি বলছি আমি, ভেস্টিউলস। আর যদি ফ্লুইড জমার পরে পেন শুরু করে দেয়, তখন তাকে কি বলবো, পস্টিউলস। কি বলবো আমি, পস্টিউলস। তো ম্যাকিউলস, ভেস্টিউলস, পস্টিউলস। ঠিক, এই 3টে স্টেজে কি হচ্ছে, আস্তে আস্তে জিনিসটা গুটি গুটি হয়ে যাচ্ছে আর ভিতরে কি হচ্ছে, ফ্লুইড জমে যাচ্ছে। এটা কার লক্ষণ, পক্সের লক্ষণ। সেই জন্য এটা ভাইরাসটাকে কি বলে, পক্স ভাইরাসও বলে। আর এম কেন, মাঙ্কি ভাইরাস থেকে এসছে। এতটা বুঝে গেছো। নেক্সট দেখো, তাহলে আমি কি বললাম, ভেরিয়েন্ট 1 আর ভেরিয়েন্ট 2 বা ক্ল্যাড 1 আর ক্ল্যাড 2, ক্ল্যাড 2 বা ভেরিয়েন্ট 2 ছিল কত, 2022-এ। এবার ক্ল্যাড 2 বা ভেরিয়েন্ট 2 আর ভেরিয়েন্ট 1 বা ক্ল্যাড 1 যেটা এখন এসছে, ক্ল্যাড 1 যেটা এখন এসছে, দুটোরই সিমটম সেম। সব থেকে মজাদার ব্যাপার হচ্ছে দুটোরই সিমটম সেম, মানে এর ক্ষেত্রেও যা হবে ওর ক্ষেত্রে তো হবে। স্যার সিমটমটা কি বলছি পরে, দুটোরই সিমটম সেম। শুধুমাত্র কি হয়, ক্ল্যাড 2 এর ক্ষেত্রে সিমটম গুলো কি হয়ে যায়, ইজিলি প্রকাশ পাওয়া যায়, বেশি প্রকাশ পেয়ে যায়, ওই জন্য 2022-এ ইজিলি চোখে চলে এসেছিল। কিন্তু ক্ল্যাড 1 বা নিউ ভেরিয়েন্ট যে এসছে, তার সেম সিমটম কিন্তু কম প্রকাশ পায়, বডির বাহ্যিক প্রকাশটা কম, মানে বাইরে থেকে দেখে বুঝতে পারবো না। তাহলে যেটা 2024-এ ক্ল্যাড 1 বা ভেরিয়েন্ট 1 আসছে বা এসেছে, তার কি হচ্ছে, ভেরিয়েন্ট, তার কি হচ্ছে, প্রকাশটা কম, মানে সিমটমস গুলো বাইরে থেকে দেখা যাবে না। কিন্তু 2022-এ যেটা এসেছিল ক্ল্যাড 2 বা ভেরিয়েশন 2, সেটা বাইরে থেকে দেখা যাচ্ছিল। ঠিক, আচ্ছা, ডেঞ্জারাস কে বললাম, নিশ্চয়ই আগেরটা না পরেরটা, তাহলে ক্ল্যাড 1 বা ভেরিয়েন্ট 1। এতটা বুঝে গেছো। নেক্সট দেখো, স্যার ক্ল্যাড 1 আপনি বলছেন ডেঞ্জারাস বেশি ক্ল্যাড 2 থেকেও, মানে ভেরিয়েন্ট 2 এর থেকে। ভেরিয়েন্ট 2 2022-এ এসেছিল। একটা জিনিস মাথায় রাখবা, 2022-এ যেটা এসেছিল সেটা স্প্রেড বেশি করতো, ছড়াতো বেশি।
কিন্তু ডেঞ্জারাস কম ছিল। আর ক্ল্যাড 1 যেটা আসছে সেটা ছড়াই কম কিন্তু ডেঞ্জারাসটা বেশি। ঠিক, আচ্ছা নেক্সট দেখো 2024 ইন্ডিয়াতে 2024 ইন্ডিয়াতে কি হয়েছে, একটা ডেথ হয়েছে। ঠিক, আচ্ছা আর ইন্ডিয়া যত বড় লার্জ পপুলেশন, ইন্ডিয়াতে জনসংখ্যা সবাই জানো। ধরো আমি একটা ভাইরাস, আমার একটা ভাইরাসের গ্রুপ আছে, এবার আমাকে ট্রাই করতে হবে কারো উপরে ট্রাই করব, তা আমার যত বেশি আমি ট্রায়াল জিনিসগুলো পাবো যার উপর ট্রাই করব তত বেশি ভালো। তো ইন্ডিয়ার পপুলেশন এত বেশি আর এত ডিফারেন্ট কাইন্ড অফ ক্লাইমেট, এত ডিফারেন্ট আবহাওয়া আছে যে এই ভাইরাসগুলো যদি একবার ইন্ডিয়াতে চলে আসে তাহলে এত লার্জ পপুলেশনের জন্য আমরা কি হয়ে যাবো, ওদের জন্য ফ্যাক্টরির মতো হয়ে যাব। ওরা আসবে নিজেদেরকে আমাদের বডিতে টেস্ট করবে, নতুন করে ভেরিয়েন্ট বানাবে, অ্যাটাক করবে, তাহলে আমরা কি হয়ে যাবো, একটা ফ্যাক্টরির মতো ট্রিট হয়ে যাব। নেক্সট দেখো এই জন্য আমাদের ইন্ডিয়ান হেলথ মিনিস্ট্রি আর ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ ট্যুরিজম কি করেছে, ওরা কিছু প্রিকশন অলরেডি নিয়েছে, যেটা ভালো স্টেপ, অবশ্যই নেওয়া উচিত ছিল এবং ওরা নিয়েছেও। আশা করি এত কিছু হবে না, বাট জেনে রাখা দরকার। আচ্ছা এবার হচ্ছে সিমটম, যে সিমটমটা কি, প্রথম সিমটম যেটা হবে সেটা হচ্ছে স্কিনের লেশন। আমি বললাম যেটা স্কিনের মধ্যে কি হবে, র্যাশ বেরিয়ে যাবে। ধরো অনেক সময় কি হয় না, স্কিনের মধ্যে সাদা সাদা হয়ে গেল, ছোপ ছোপ সাদা সাদা, ওটাকে বলে স্কিন লেশন। ঠিক, ওটাকে বলে, আর প্রথম ধাপটাকে বলে ম্যাকিউল। তারপরে কে ঢুকবে ওর মধ্যে, ফ্লুইড জমে যাবে, তাকে বলছে কি ভেস্টিউলস, আমি অলরেডি বললাম। আর ফ্লুইড জমার পর সেটা যদি পেন করে তখন তাকে কি বলছে, কি বলছিল, পস্টিউলস। তাহলে স্কিন লেশন হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ সিমটম বা লক্ষণ। সেকেন্ড, ফিভার, র্যাশিং, হেডেক, এগুলো হচ্ছে কি নর্মাল। এবার এগুলো তো স্যার ভাইরাল ইনফেকশনও হয়, তাহলে এর মধ্যে এক্সট্রা কি মনে রাখবা, যখনই তোমার টনসিল নামে, আমরা বললাম টনসিল নেমে গেছে, যখনই আমাদের বাকাল ক্যাভিটি বা মাউথের মতো ইনফেকশন হয় তখন দেখো না দেখলাম দুটো টনসিলের মতো নেমে যায়। ঠিক, অ্যাকচুয়ালি এটা কি লিম্ফ নোড। কি আমাদের বডিতে যেমন ব্লাড থাকে তেমন লিম্ফও থাকে, এটাকে কি বলে লিম্ফ নোড। যখনই কোনো ব্যাকটেরিয়া কিছু অ্যাটাক হয় বা প্যাথোজেন অ্যাটাক হয় তখন সেগুলো কি হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায় বলে ফুলে বাইরের দিকে বেরিয়ে আসে। এটাকে আমরা টনসিলও বলি, বা এটাকে আমি যদি ভালো ভাষায় বলি তাহলে কি বলবো, সোলেন অফ লিম্ফ নোড। কি বলবো আমি একে, সোলেন মানে ফুলে যাওয়া, সোলেন অফ লিম্ফ নোড। আর এই যে এমপক্স এর দ্বারা যে অ্যাটাকটা হচ্ছে, ঠিক, এর মেন হচ্ছে কি তোমার টনসিল নেমে আসবে, মানে কি হবে, সোলেন অফ লিম্ফ নোড। এটা হচ্ছে কি মেন সিমটম। তাহলে স্কিন লেশন, লিম্ফ নোড সোলেন, আর কি বললাম, টনসিল, ফিভার, হেডেক আর স্কিনের র্যাশ বলে দিয়েছি। আচ্ছা এবার তোমাকে বলি এই ভাইরাসের তিনটে স্টেজ আছে। প্রথমে কি বললাম, ইনকিউবেশন। সেকেন্ড হচ্ছে কি আর্লি স্টেজ। আর্লি স্টেজে সবকটা সিমটম দেখাবে, শুধুমাত্র নটটা আসবে না, মানে লিম্ফ নোডটা ফুলবে না। আর লাস্ট স্টেজ যেটাকে বলে কি র্যাশিং স্টেজ, সে সময় কি হবে, পস্টিউলস তৈরি হবে আর লিম্ফ নোড তৈরি হবে। আবার রিপিট করছি, এই ভাইরাসের অ্যাটাক করার তিনটে স্টেজ। প্রথমটা হচ্ছে কি ইনকিউবেশন, অল্প অল্প করে জ্বর, ফিভার, মাথা ব্যথা এগুলো হবে। সেকেন্ড হচ্ছে কি আর্লি সিমটম বলে দিলাম তোমাকে। লাস্ট হচ্ছে কি তোমার স্কিনের মধ্যে কি হবে, আস্তে আস্তে র্যাশ হয়ে যাবে। ঠিক, আর যেটাকে কি বলছিলাম আমি, ভেস্টিউলস বা পস্টিউলস বা ম্যাকিউলস, আর কি হবে তোমার লিম্ফ নোড গুলো ফুলে যাবে। এটা হচ্ছে এর মেন সিমটম। তাহলে এখন যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাহলে কি এর কি কোনো এখন পর্যন্ত কোনো মানে অ্যান্টিবায়োটিক বলো বা ভ্যাকসিন বলো, ভাইরাসের ক্ষেত্রে ভ্যাকসিন বলে, ঠিক, তাহলে কি তৈরি হয়নি, তৈরি হয়েছে। আফ্রিকাতে যেখান থেকে এই জিনিসটা ছড়িয়েছে, যাকে কি বলে আফ্রিকার মেন কেনিয়া বলে একটা দেশ আছে, সেখান থেকে ছড়িয়েছে। ঠিক, ওরাই একটা ভ্যাকসিন ডেভেলপ করেছে যার নাম কি MVAVN। কি MVAVN, এটা হচ্ছে একটা ভ্যাকসিন যেটা কি মোস্ট পাওয়ারফুল এই এমপক্স থেকে বাঁচার জন্য। কিন্তু সমস্যা এটাই, এত বড় কান্ট্রি, এত বড় ওয়ার্ল্ড, এত পপুলেশন, কত ভাইরাস প্রোডাকশন করবা। তো বেটার এটাই যে তোমাকে নিজেকে কি করে রাখো, ক্লিন করে রাখো, হাইজিন রাখো। যারা যারা ফরেন ট্রাভেল করে বা যাদের বাড়িতে কেউ করে, ফ্যামিলিতে কেউ আছে, তারা একটু সেফলি জিনিসগুলোকে, বাইরের জিনিসগুলোকে ঠিকঠাক ভাবে ওয়াশ করে ইউজ করা উচিত। ফরেনের যে কোনো জিনিসপাতি যদি বাড়িতে নিয়ে আসো তুমি, তাহলে সেগুলো ঠিকঠাক করে রীতিমতো বাইরে কোয়ারেন্টাইন করে মোটামুটি 3 থেকে 7 দিন রেখে তারপরে সানলাইটে রেখে তারপর ভেতরে ঢোকানো উচিত। নর্মাল প্রিকশন তোমাকে নিতে হবে। ঠিক, আচ্ছা তাহলে এই ছিল তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট এমপক্স ভাইরাসের সম্বন্ধে। হয়তো অনেকেই জানো অথবা অনেকে জানো না, আমার মনে হলো একটু বলা উচিত, তাই আমি ভিডিওটা বানালাম। তো যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেই, তোমাদেরকে বলাই আছে। আর অবশ্যই তোমাদের ভ্যালুয়েবল কমেন্টটা করে যাবে। ঠিক, আর যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে চাও রূপমস বায়ো ক্লাসেসে,
তাদের লিঙ্ক ইউটিউবের ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা ওখান থেকে ডিরেক্টলি টেলিগ্রাম চ্যানেল রূপমস বায়ো ক্লাসেস, অথবা তোমরা টেলিগ্রামে সার্চ করতে পারো রূপমস বায়ো ক্লাসেস, দিয়ে ওখানে জয়েন হতে পারো। চলো বাই, থ্যাংক ইউ, কিপ সেফ।